হ্যাঁ, আমরা লাইভে চলে আসছি। সো প্রথমে যে কথাটা বলবো সেটা হলো, একটা গাড়ি যাচ্ছিল, একটা মানুষ সামনে দিয়ে আকাশের দিকে তাকিয়ে হাঁটতেছিল। সো গাড়ির ড্রাইভার অনেক স্পিডে আসতেছিল, খুব কষ্টে ব্রেক করে নেমে এই লোকটাকে বলতেছে, কি বলতেছে কথাটা শুনে ভালো করে, ভাই আপনি যেদিকে যাচ্ছেন সেই দিকে তাকিয়ে না গেলে, সেই দিকে তাকিয়ে যেদিকে তাকিয়ে যাচ্ছেন সেই খানে পৌঁছে যাবেন। কথাটা শুনছো? আবার বলি, আপনি যেদিকে যাচ্ছেন সেই দিকে তাকিয়ে না গেলে, যেদিকে তাকিয়ে যাচ্ছেন সেইখানে পৌঁছে যাবেন। ব্যাপারটা একটা জোক ছিল, তুমি বুঝতেই পারছো। ওরে বলতেছে যে আপনি আকাশের দিকে তাকিয়ে হাঁটতেছেন ভাই, কিন্তু যেদিকে তাকিয়ে হাঁটার কথা ওই দিকে তাকিয়ে না হাঁটলে আপনি আসলে আকাশে পড়ে যাবেন, মানে মরে যাবেন। সো এই বিষয়টা ও বোঝানোর চেষ্টা করলো জাস্ট এই কথাটা দ্বারা। আমি তোমাদের যে কথা বলতে চাচ্ছি সেটা হলো, তোমাদের মধ্যে অনেকে আছো যারা এই মানুষটার মতো বিহেভ করতেছো। মানে তোমাদের কাছে কি আছে দেখো, তোমাদের কাছে এনার্জি আছে, তোমার একটা ব্রেন আছে, তোমার ব্রেনের সফটওয়্যারকে যদি মাইন্ড বলো তাহলে মাইন্ড আছে, তোমার কাছে সবকিছুই আছে, মোটামুটি ফিটনেসও আছে, বুক বুক এবং পড়ার সরঞ্জাম সবই আছে। এখন তোমাদের একটা সমস্যা হলো, তোমরা কোনো ডিরেকশনে যাচ্ছ না। মানে যেদিকে তাকিয়ে যাওয়ার কথা সেই দিকে তাকাচ্ছ না, আর যেদিকে যাচ্ছ ওই দিকে তাকাচ্ছ না। ব্যাপারটা হইলো এরকম যে তোমার কাছে অনেক দামি একটা গাড়ি আছে, কিন্তু তুমি জানোই না যে কোন দিকে যাবা। তাইলে তোমার কাছে যত দামি গাড়ি থাক, যত সুন্দর পড়াশোনা থাক, যত সুন্দর বই, তো ব্রেন, যত এনার্জি থাক, কোনো কাজে লাগবে না। কথাটা বুঝো? সো এইখানে ফার্স্ট স্টেপ হবে তোমাদের ডিসিশন নেওয়া যে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়বা। কিছু প্রশ্ন, কোথায় পড়বো। তোমরা সবাই মোটামুটি গড় করে নিজের রেজাল্ট বুঝতে পারছো। তো কোথায় পড়তে পারবা সেটার উপরে বেস করে কোথায় পড়বো এটা প্রথমে সেট করতে হবে। সেকেন্ড জিনিসটা হলো, কোন ইউনিভার্সিটিতে পড়বো সেটার একদম নাম সহ, কোন ইউনিভার্সিটি। থার্ড যে কোশ্চেনটা, কি সাবজেক্টে ভর্তি হব। মনে রাখবা, আমি একটা পাইলে হইলো এরকম কথা যারা বলে তার মনের ভিতরে আসলে কোনো এম নাই। তুমি একটা গাড়িতে উঠে বললা যে আমি এক জায়গায় গেলেই হইলো, তাইলে কোথাও যাইতে পারবা না। কথাটা একদম ক্লিয়ার, তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, বলবে যে আপনি কোথায় যাবেন এটা আপনি জানেন না, আর আপনি আসলে কোন জায়গার ভাড়া দিবেন না দিবেন তার ঠিক নাই। সো একই রকম ভাবে তোমার তৃতীয় প্রশ্ন করা লাগবে, কোন সাবজেক্টেই তুমি ভর্তি হইতে চাও, সেটাও তোমার পারফেক্টলি সেট করতে হবে। এরপরে তোমার মাথায় এখন সেকেন্ড প্রশ্ন হবে, তাইলে আমার কত পজিশনে, কত পজিশন হইতে হবে আমার। আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো কোথায় পড়বো, মানে ইঞ্জিনিয়ারিং এ পড়বো নাকি ইউনিভার্সিটিতে পড়বো নাকি মেডিকেলে পড়বো, সেটা আগে সেট করতে হবে। ধরো আমি সেট করলাম যে ইঞ্জিনিয়ারিং পড়বো, তোমরা সেট করতে পারো মেডিকেলে পড়বো বা অন্য কিছু। কোন ইউনিভার্সিটিতে পড়বো, এখন ইউনিভার্সিটি অনেক আছে, আমার আমার সাধ্য অনুযায়ী আমি চিন্তা করলাম যে আমি বুয়েটে পড়বো। এরপর কি সাবজেক্টে পড়বো সেটার একটা রেঞ্জ আছে। ধরো তোমাদের মধ্যে কেউ একজন চিন্তা করলো যে আমি টিপলিতে পড়বো, ওকে, এক্সাম্পলের হিসেবে তুমি সিএসসি সিভিল যে কোনো কিছুতে পড়তে পারতা, ধরো টিপলি পড়বা। এখন তোমার পজিশন টিপলির জন্য কত হইতে হবে। 1 থেকে 200 মধ্যে যারা থাকে তারাই আসলে টিপলি পায়, এই তথ্যটা তোমার বুঝতে হবে। 1 থেকে 200 বা 300 কাছাকাছিও টিপলি পায়, এই বিষয়গুলো জানা লাগবে তোমার। তাহলে কত পজিশন লাগবে সেটা গেল। তৃতীয় যে প্রশ্নটা করা লাগবে তোমার সেটা হলো, তাহলে কত মার্ক পেতে হবে। এখন সেটার প্রশ্ন, ধরো আমি যদি বলি টিপলিতেই পড়তে চাচ্ছি, 200-র মধ্যে পজিশন হবে, তাইলে আমার মার্ক যেটা পেতে হবে সেটা হলো 450 প্লাস মার্ক তোলা লাগবে। 450-র উপরে, 450 থেকে 550 বা 500-র মধ্যে আমি যদি স্কোর করতে পারি তাহলে নিশ্চিত ভাবে একটা ভালো পজিশনে চলে যেতে পারবো। বা 500-র উপরে টার্গেট করে 450 পেলাম মোটামুটি, তাইলে তুমি ওই দিকে যাইতে পারবা। এটা হলো কত মার্ক পেলে আমি ওইখানে যাইতে পারবো, সেই একটা টার্গেট। এরপরে তোমার প্রশ্ন হবে, দেখো এক একটা প্রশ্ন কিন্তু তোমার লাইফের মানে অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলাই হলো তোমাদের, এই যে প্রশ্নগুলো দিচ্ছে এটা প্রত্যেকটা প্রশ্ন লিখে রাখো নিজের জন্য।
এই প্রশ্নগুলোর উত্তর যে না দিতে পারবা সে কোথাও আগে থেকেই বলে দেওয়া যাবে যে কোথাও চান্স পাবা না, কারণ এই প্রশ্নগুলাই আসলে তোমার এনার্জিকে কনসেন্ট্রেশনে নিয়ে আসবে। মনে রাখবা, বাংলাদেশে কি মাত্র 1000 স্টুডেন্ট ভালো নাকি, মাত্র 2000-3000 স্টুডেন্ট ভালো ছাত্র নাকি? বাংলাদেশে 20-30 হাজার স্টুডেন্টই ভালো স্টুডেন্ট। তো তুমি যতখানি পড়বা, যতখানি চেষ্টা করবা, ওরাও ততখানি চেষ্টা করবে, ততখানি পড়বে। তাইলে তুমি কেন কিভাবে এই বুয়েটে 1000 জনের মধ্যে আসবা? সেই প্রশ্নটার উত্তর হইলো, তোমার ওই 20-30 হাজার জনের যা জানা আছে তার থেকে আরো স্পেশাল কিছু জানা লাগবে, আরো কিছু টেকনিক্যাল কিছু জানা লাগবে, কিছু হ্যাকস জানা লাগবে। অ্যাডমিশন টেস্ট আসলে শুধু পড়ে যদি হইতো তাহলে গোল্ডেন এ প্লাস যারা পাইতো, ওই যে 1.5 লাখ 2 লাখ, তারাই আসলে সব জায়গায় চান্স পাওয়া যেত, কিন্তু তা কিন্তু পায় না। কারণ অ্যাডমিশন টেস্ট শুধু পড়ে তোমার যে সমস্ত বন্ধু গাধার মতো পড়ে অনেক সবসময় ফার্স্ট হয়েছে, তারা দেখবা এই জায়গায় এসে অ্যাডমিশন টেস্টে এসে একবারে মানে ঝরে পড়ে যাবে। কিছু কিছু এরকম দেখা যায়। আমি যদি আমার নিজের গল্পই বলি তোমাকে, আমার স্কুলের মানে 3-4 বছরে ফার্স্ট বয়, 3-4 বছর মানে ধরো 5-এ ফার্স্ট, 6-এ ফার্স্ট, 7-এ ফার্স্ট, 8-এ ফার্স্ট, 9-এ ফার্স্ট, 10-এ ফার্স্ট, তারপর 11-এ উঠে সামথিং রাজুকে ভর্তি হয়েছে, 12-এ উঠে সে আরো আরো বেশি এডুকেটেড, ওইখানেও মোটামুটি ভালো পজিশন। সো এরপরে কোনো ইউনিভার্সিটিতে চান্স পেল না। আলটিমেটলি সে যে খুব খারাপ ছাত্র তা না, খুব খারাপ ছাত্র তো দূরের কথা, এত বেশি সময় ধরে ফার্স্ট থাকার মানে কি? 6-7 বছর যে লাইফে ফার্স্ট ছিল সে তো আসলে চরম ভালো ছাত্র। কিন্তু চরম ভালো ছাত্ররা অ্যাডমিশন টেস্টে পারবে না, কারণ অ্যাডমিশন টেস্ট ক্র্যাক করার জন্য অনেক ভিন্ন ধরনের বুদ্ধিমত্তা লাগে, যেগুলা তোমাদের এই আমাদের কাছ থেকে ধীরে ধীরে শিখে ফেলতে হবে। যদি না শিখো বিপদে পড়বা, কারণ তুমি যতই এফোর্ট দাও, ওই ছাত্রগুলা, ওই 30,000 ছাত্রই অনেক এফোর্ট দেবে, তুমি তাদের সাথে পারবা না। তুমি বলবা যে আমি 24 ঘন্টায় পড়বো, 1 মিনিটও ঘুমাবো না, ওরা 1 মিনিটও ঘুমাবে না। 1 মিনিটও ঘুমাবে না এরকম পোলাপাইন অ্যাডমিশনের জন্য অলরেডি রেডি আছে 20,000। তো 20,000 যদি এখন সিট কাউন্ট করো তাহলে কিন্তু বাংলাদেশে সিট নাই। তো তুমি যদি তাদেরকে ওভারটেক করে তোমার পজিশন বানাতে চাও, তাহলে তোমার স্পেশাল অনেক জিনিসপত্র জানা লাগবে, যেটা পড়াশোনার বাইরে। তো অ্যাডমিশন টেস্টে দেখবা পড়াশোনার বাইরে অনেক কথা বলতে হচ্ছে তোমাদের সাথে। আর একটু এনার্জেটিক ওয়েতে থাকবা, কারণ আমি কথাগুলো এখন নর্মাল ক্লাস চলতেছে না, এটার মধ্যে আমি কথা অনেক দ্রুত বলবো। আর আমি আসলে অ্যাডমিশন স্পেশালিস্ট, যদি ঢাকা শহরে আমার স্টুডেন্ট বলো তাহলে আমি বেশি সময় আসলে অ্যাডমিশন টেস্টের ছাত্রদের পড়িয়েছি। সো তোমাদের আসলে সময় খুব কম পাবা আমার কথা শোনার জন্য, এবং অনেক দ্রুত বলে যাব, তোমাদের ওই মধ্যেই ধরা লাগবে। তোমার বুদ্ধিমত্তাকে এখন চ্যালেঞ্জ করতে হবে, যে অনেক দ্রুত বললে আমি যেন ধরতে পারি। নিজেকে চ্যালেঞ্জ করবা, আমি যেন দ্রুত পড়তে পারি, প্রশ্ন দ্রুত বুঝতে পারি, দ্রুত সলভ করতে পারি, দ্রুত লিখতে পারি, এবং দ্রুত সঠিকভাবে অ্যান্সারটা করতে পারি। কষ্টটা বুঝছো? যখন আমরা বুয়েট প্রশ্ন ক্র্যাক করতে চাই, তখন তোমাকে কি কি প্রবলেম দেয় একটু বোঝার চেষ্টা করো। তোমাকে একটু একটা জায়গা দিয়ে ওটার মধ্যে 3টা ভাগ করে আমার করতে হয় কি, প্রশ্ন সলভ করতে হয় ছোট্ট একটা জায়গার মধ্যে। এখান ভরা প্রশ্ন দেওয়া থাকে, নিচে অ্যান্সার লিখতে হয়, এইটুকু জায়গার মধ্যে আমার অ্যান্সারটা করতে হবে, এইটুকু জায়গার মধ্যে। আমি একটু হলুদ করে যদি বলি, এইটুকু জায়গার মধ্যে অ্যান্সার দিতে হবে। তার মানে কি, স্পেস দিয়ে, মানে জায়গা নাই, স্পেস প্রেসার দিচ্ছে। জায়গার একটা প্রেসার, 1 নম্বর প্রেসার। সেকেন্ড প্রেসার হলো তোমার কোশ্চেনটা একটু হার্ড করে দেবে ওয়েট, সো তোমার হার্ড কোশ্চেনটা করতে হচ্ছে। এরপরে দেখবা এক গাদা কোশ্চেন লিখে রাখছে, তার মানে কোশ্চেন লেন্দি, লং কোশ্চেন। মানে এত বড় প্রশ্ন লিখবো যে পড়তে পড়তে 15 মিনিট চলে যাবে তোমার। বইটা এমন এমন বড় বড় প্রশ্ন লেখে। এরপরে আবার তোমাকে প্রেসার দেবে কি, যে টাইম নাই, টাইম 3 মিনিট বা এরকম ভাবে অনেকে বলে 3 মিনিট বা কম সময়। তোমাকে দেখো কি কি প্রেসার দিচ্ছে। এরপরে তুমি আসো কি, খুব কম স্টুডেন্ট নেবে, আসন প্রেসার, আসন টাইপের একটা প্রেসার, যে অনেক কম্পিটিশন হাই। এই যে দেখো, এটা কিন্তু একদম আর্মিদের মতো, তোমাকে কম জায়গা দিচ্ছে, হার্ড পরিস্থিতিতে একদম মরুভূমিতে পাঠিয়ে দিচ্ছে, তারপরে অনেক লং রাস্তা জার্নি করে মিশনে যেতে হইতেছে, তারপরে খুব কম টাইম পাবা তুমি শত্রুকে মারার জন্য, নাহলে নিজে গুলি খায় যাবা। এই পুরো জিনিসগুলো কিন্তু আর্মিদের শেখানো হয়, যেটা তোমার আসলে অ্যাডমিশন টেস্ট ক্র্যাক করার জন্য শিখতে হচ্ছে। চ্যালেঞ্জ গুলা বুঝো, এই প্রত্যেকটা চ্যালেঞ্জ আমার নিজের ফেস করে আসতে হচ্ছে যখন আমি বুয়েট পোরশন ক্র্যাক করেছিলাম। এবং এর মধ্যে আমার মাথা ঠান্ডা রেখে কি করতে হয়েছে, প্রচন্ড স্পিডে, কথা বুঝো, টাইম টাইম মানে প্রচন্ড স্পিডে পারফেক্টলি সলভ করতে হয়েছে। যখন আমরা দ্রুত করি তখন কি চিন্তা করি, যে দ্রুত করলে কিছু ভুলে গেলে চলবে,
কিন্তু এখন তোমার কইতে হবে কি নিজেকে, বুঝতে পারছো? তোমার নিজেকে চোখ বন্ধ করে বলা লাগবে আমি দ্রুতই করব, কিন্তু পারফেক্ট করব। যেখানে ছিলাম কিছু প্রশ্ন যেগুলোর উত্তর না দিয়ে তুমি আসলে অ্যাডমিশন টেস্টের পড়া পড়লে তুমি বোকা। কি যেন বলছিলাম, কত মার্ক পেতে হবে এটা গেল। এখন তাইলে তোমার প্রশ্ন হবে তাইলে আমার এখন এই 450 থেকে 550 যদি মার্ক পেলেই যদি এত ভালো পজিশনে চান্স পাওয়া যায়, তাহলে আসলে কয়টা প্রশ্ন দিতে হবে অ্যান্সার, কয়টা কোশ্চেন অ্যান্সার করা লাগবে। এখন আমি যদি বলি 400, 450, 500 পাইতে চাই, তাহলে তো আসলে কয়টা প্রশ্ন দেওয়া লাগবে, আর আরেকটা প্রশ্ন হবে এটার সাথে কয়টা ছাড়া যাবে, কয়টা না দিলেও হবে আমার সেটাও বুঝতে হবে। কয়টা ছাড়া যাবে, বইটার এক একটা প্রশ্নে 10 করে যদি হয়, তাহলে আমি যদি 500-র মধ্যে 150 ছেড়ে দিই, তাহলে 15টা প্রশ্ন ছাড়তে পারবো, তাই না? 150 মানে 15টা প্রশ্ন আমি ছাড়তে পারবো। তো 15টা প্রশ্ন ছাড়ার পরে আমি চান্স পাবো, এটা আমি একটা জিনিস ভালো বুঝতে পারলাম। দেখো প্রশ্ন করার সুবিধাটা কি, প্রশ্ন করা তো এক্স্যাক্টলি যেটা আমার লাগবে সে রহস্যটা বের হয়ে আসে। সায়েন্টিফিক মাইন্ড এইভাবে কাজ করে, প্রশ্ন করে একটা প্রবলেমের ডিপে গিয়ে ওইটার অ্যান্সারটা বের করে আনে। তো তুমি এতগুলো প্রশ্ন করাতে তোমার কাছে এখন ক্লিয়ার একটা পিকচার চলে আসবে যে আমি কোথায় চান্স পাবো, কিভাবে চান্স পাবো, কতগুলা প্রশ্ন অ্যান্সার করতে হবে, কত নাম্বার পাইতে হবে, কত পজিশনে যাইতে হবে, কেমনে পরীক্ষা দিতে হবে। এই পুরো প্রশ্নগুলা তোমার মাথায় ক্লিয়ার হইলো। এরপরে তুমি আসলে টাইম ডিস্ট্রিবিউশন, যে 15টা প্রশ্ন বাদ দিলে বাকি যতগুলা প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো অ্যান্সার কত সময় করব আমি, সেটা টাইম ডিস্ট্রিবিউশন তোমার মাথায় ঢুকানো লাগবে। এরপরে তোমার মাথায় এখন পরে যে প্রশ্নগুলা সেটা হলো যে আমি এই অ্যাডমিশন টেস্টের জন্য, যেটা আমার লাইফের এত বড় একটা অংশ, কত বড় অংশ সেটা আমি বুঝাই। তোমার 14 বছর, মানে তুমি একটা জুয়া খেলায় নামছো জেনে তোমার 14 বছর লাইফের লেগে যাচ্ছে। এখন ভাই তুমি বলবো ভাই আমার 14 বছর কোথায় রাখলাম, আমি তো 2 মাস পরে অ্যাডমিশন দেবো। আরে না রে ভাই, তুমি ভার্সিটিতে চান্স না পাওয়ার সাথে সাথে তোমার জীবনে যে 14 বছর পড়াশোনা করছো এটা বেকার বলবে। তোমার রাস্তাঘাটে রিক্সাওয়ালা বলবে যে তুমি বেকার, তোমার দিয়ে কিছু হবে না। কথাটা খুব ভালো করে বুঝা রাখো। তোমার লাইফের 14 বছর তুমি এখানে আসলে অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দেওয়া মানে হলো তোমার 14 বছরে তুমি চ্যালেঞ্জ করে ফেলছো। তোমাকে এখন মানুষজন কন্টিনিউয়াসলি কথা শোনাবে যদি তুমি এই এই পার্টটা ক্রস করতে না পারো। তো তোমার এই জুয়া খেলার মধ্যে তুমি লাগাইছো হলো তোমার জীবনে 14 বছর। তোমাকে জীবনেও এই 14 বছরের জন্য তোমার ছেলে মেয়ে পর্যন্ত সম্মান দেবে না। তুমি হয়তো 14 বছরে অনেক পড়াশোনা করেছো, অনেক কিছু করেছো, কিন্তু জাস্ট অ্যাডমিশন টেস্টের জন্য তোমার এই 14 বছরে পড়া মিথ্যা হয়ে যাবে। তোমার রিলেটিভ, আত্মীয় স্বজনরা যারা তোমাকে ভালো ছাত্র বা পড়াশোনা করতে পারবা বলে জানতো, যারা পাশ করবা এতটুকু বিশ্বাস পাইতো, তারা ওইটা পাবে না যদি তুমি এটা ক্র্যাক করতে না পারো। সো তুমি এখন তোমার যে প্রশ্নটা হওয়া উচিত সেটা হলো তাইলে আমার কত সময় পড়তে হবে, কত এফোর্ট দিতে হবে। অনেকের এটার কোনো প্রশ্নের উত্তর নাই, এটার কিন্তু উত্তর হলো তোমার কাছে আছে, আমার কাছে নাই। কত সময় পড়লে বইটা চান্স পাওয়া যাবে, কত সময় পড়লে মেডিকেলে চান্স পাওয়া যাবে, কত সময় পড়লে ঢাকা ভার্সিটি ক্র্যাক করা যাবে, এই প্রশ্নের উত্তরটা হলো তুমি জানো। কারণ তুমি কিন্তু এটার এই প্রশ্নটার উত্তর জানো যে এই প্রশ্নগুলো অ্যান্সার করার জন্য কত কিছু পড়তে হবে এবং ওইটা পড়ার জন্য কত সময় দিতে হবে। এটা কে জানে? এটা কি আমি জানি? এই প্রশ্নগুলোর উত্তর কি আমি দিয়েছি না তুমি দিয়েছ? তুমি দিছো। সো এই জায়গায় যে প্রশ্নটা যে কত সময় পড়লে তুমি ওই এই যে এই পজিশনটা অ্যাচিভ করতে পারবা সেটাও তুমি জানো, আর কেউ না। আর কেউ যদি তোমার বইলেও যে এত সময় পড়তে হবে, মিথ্যা কথা বলতেছে মনে করবা। কারণ ওর সময় আর ওর লাইফ স্টাইল তোমার মতো না। একজন রাত্রে পড়তে পারে, একজন সকালে পড়তে পছন্দ করে, একজন সারা রাত জাগবে, একজন সারা দিন পড়বে, রাত সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়বে। অনেকের লাইফ অনেক রকম। আর একজন হইলো সিভিলে চান্স পাওয়ার কথা লিখছে এখানে, একজন হইলো বুয়েটে না মেডিকেলে চান্স পাওয়ার কথা লিখছে এখানে। তার আবার ভালো মনে থাকে, সে সে তো আর একটু কম পড়েও চান্স পেয়ে যাবে, কিন্তু তুমি তো পাবা না। তো অন্যের কোনো কথা কোনোদিনও যে কত ঘন্টা পড়লে বুয়েটে চান্স পাওয়া, এই কথাটা তোমার কোনো কাজে লাগবে না। কিন্তু তোমাকে একটা কথা আমি বলে দেই, যারা বলে খুব ভালো পজিশনে চান্স পেয়ে যায়, আমি তো বেশি পড়ি নাই, হ্যান না ত্যান না, এগুলো ছাপা মারতেছে, বুঝছো? আসলে ওরা একবারে সারা দিন রাত যত শরীরে শক্তি ছিল ততখানি পড়ছে। আমি তোমাকে সত্যি কথা বলতেছি, আমরা অনেক জায়গায় অনেক চাপা মারি, কিন্তু বাস্তব কথা হলো এটাই যে এখন বাংলাদেশের 30,000-এর মতো ছাত্রছাত্রী সবাই 100% যোগ্য বুয়েটে চান্স পাওয়ার জন্য। তো আমি যখন এই জিনিসটা বুঝতে পারি যে 30,000 ছাত্র এই বুয়েটে চান্স পাওয়ার যোগ্য আর বুয়েটে মাত্র নিবে 1,000, তখন
আমার কি করা উচিত এটা বুঝতেই পারছো। আমার আসলে ওই অ্যাডমিশনের পুরো সেশনে আমার শরীরে যতক্ষণ শক্তি আছে, যতক্ষণ কোলায়, যতক্ষণ আমি মাথা ঘুরিয়ে না পড়ি, ততক্ষণ পর্যন্ত পড়তে হবে। এই জিনিসটা আমি ভালো মতোই বুঝতাম বুয়েটে চান্স পাওয়ার সময়। আর এবং আমার যতগুলো বন্ধু বুয়েটে চান্স পেয়েছে তারা সবাই এই জিনিসটা বুঝতো যে বাংলাদেশে 30,000 ছাত্রই আছে যাদের মাথা খুব ভালো এবং তারা মেধাবী। এত গাধা না বাংলাদেশের মানুষজন যে 1,000 ছাত্র মাত্র ভালো ছাত্র হবে। এই 30,000 আসলে যোগ্য ছাত্র এবং ছাত্রী। কিন্তু তাদের মধ্যে থেকে তোমার বেরোয় আসতে হলে তোমার শরীরে যতখানি এনার্জি আছে সেটা প্রয়োগ করে তোমার পড়তে হবে। মানে তুমি যত কোলাইতে পারো ততক্ষণই পড়বা। নিজেকে জিজ্ঞেস করবা আমি কি এখন মাথা ঘুরিয়ে পড়ে যাবো, তাইলে পড়াটা বাদ দিবা। আসলে তাইলেও বাদ দিবা না, কারণ মন তো বলবে যে মাথা ঘুরিয়ে পড়ে যাবে, কিন্তু দেখবা যে আসলে পড়ে যাও নাকি। যদি পড়ে যাও তাহলে বুঝবা যে হ্যাঁ ওইটাই লিমিট। সেটা হইতে পারে ডেইলি তুমি 15 থেকে 20 ঘন্টা পড়তেছো, তারপরে যদি দেখো যে মাথা ঘুরে পড়ে যাচ্ছ তাহলে মনে করবা 20 ঘন্টায় তোমার লিমিট। আর যদি মাথা ঘুরে না পড়ে যাও তাহলে আরো বাড়াই দিবা। এটাই হইলো তোমাদের জন্য সাজেশন। এরপরে প্রশ্নটা হইতে পারে আমি কি স্যাক্রিফাইস করব, কি করব না। তোমার জীবনে অনেকগুলো কাজ আছে, হইতে পারে সেটা নেটফ্লিক্সে মুভি দেখা, হইতে পারে তোমার গেম খেলা, পাবজি খেলা, তারপরে হইতে পারে কোনো মেয়ের সাথে গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করা। ধরো তোমাদের এই যে যেটা হয়, তুমি ধরো রাত 12টার সময় তোমার গার্লফ্রেন্ডে ফোন দাও, তোমার গার্লফ্রেন্ড ওই তার বিলাই মরে গেছে, তার বিলাইয়ের একটা চুল বড় হয়ে গেছে, তার বিলাইরে কিভাবে গোসল করাইছে, এই ধরনের কথাবার্তা তোমার বলবে, কান পাকিয়ে ফেলবে। রাত 12টা থেকে 5টা পর্যন্ত তুমি তারা ডিউটি দাও, সারা রাত জেগে তুমি আসলে তার সাথে কথা বলো। এটা আসলে প্রেম বা টর্চার দুইটার একটা বলতে পারো, তোমরা দুইটা একই কথা বলতে পারো। সো তোমরা কোন জায়গায় সময়টা বেশি কিল করতেছো? হয়তো অনেকে আছো যে তোমাদের বন্ধুদের নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার অভ্যাস বেশি, যে একটু ট্রিট দেন বা ট্রিট দাও এরকম টাইপের অভ্যাস তোমাদের আছে। হইতে পারে তোমার এই সব অভ্যাস নাই, তোমার ইউটিউবে ভিডিও দেখার অভ্যাস বেশি, বা তোমার টাইম কোথায় যাচ্ছে এটা কিন্তু আমি জানি না। আমি তোমারে বলবো যে এটা করো না ওইটা করো না, তাইলে হবে না। তুমি জানো যে তোমার সবচেয়ে ম্যাক্সিমাম টাইম কোন জায়গায় যায়, তুমি কি ধরনের জিনিসপত্রে সবচেয়ে বেশি সময় নষ্ট করতেছো, এবং সেইখান থেকে তোমার বুয়েটের জন্য এই বা মেডিকেলের জন্য বা ইউনিভার্সিটির জন্য অ্যাডমিশন টাইমে তোমার স্যাক্রিফাইস লিস্ট বানাইতে হবে যে আমি এই কাজগুলা এই 2-3 মাসের জন্য 1 সেকেন্ডের জন্য করব না। খুব স্ট্রংলি নিজের মধ্যে এই বিলিফটা গড়ে তোলা লাগবে যে আমি এই জিনিসটা আমার লাইফের একটা গুরুত্বপূর্ণ জিনিস অ্যাচিভ করার জন্য এখন স্যাক্রিফাইস করতেছি। আমি আমার গার্লফ্রেন্ডকে স্যাক্রিফাইস করতেছি না, তার সাথে এখন আমি কথা বলতে চাচ্ছি না, বা আমি আমার পাবজি স্যাক্রিফাইস করতেছি না, আমার পাবজি আমি খেলবো কিন্তু আমার লাইফটাকে নিজে কুল করে নিয়ে তারপর খেলতে চাচ্ছি। ইউনিভার্সিটিতে উঠে সারা দিন রাত খেলবো, কোনো সমস্যা নাই, বাট আমার লাইফটা, আমার ফ্যামিলিটা, আমার বউ বাচ্চার লাইফ পর্যন্ত চ্যালেঞ্জে পড়ে যাচ্ছে আমি এই জায়গায় কি পারফর্ম করছি সেটার উপর। সো এই জায়গাটা আমি কি কি স্যাক্রিফাইস করবো এটা লিস্ট বানিয়ে ফেলবা। তুমি এখান থেকে যদি তোমার খাওয়া নেশা হয়ে থাকে তাহলে খাইবাও না, কোনো সমস্যা নাই, না খাই মরে যাও। তুমি মনে করবা যে মরে যাবো নাকি, ভাই মরবা না। আসলে তুমি দেখো মরার আগ পর্যন্ত যেটা দরকার অতটুকু বডি তোমাকে দেবেই। তো তোমার জন্য যেটাই খুব গুরুত্বপূর্ণ হোক সেটা আপাতত জন্য এই 3-4 মাসের জন্য একটু স্যাক্রিফাইস করে দাও, কারণ এছাড়া কোনো উপায় নাই। স্যাক্রিফাইস না করলে হয়তো তুমি যদি আগে ভালো ছাত্র থাকতে অনেক কিছু অনেকে অনেক চিন্তা করে, কিন্তু আসলে এখন আর নাই, উপায় নাই। কারণটা বলি, উপায় নাই কারণ হলো যারা ওই যে বললাম 20-30 হাজার ছাত্র, ওরা প্রচন্ড পড়াশোনা করতেছে, ওরা বেশি পড়তেছে বলে ওদের জন্য তোমার পড়তে হইতেছে। তো এটা একটা খারাপ দিক বলতে পারো যে ভাই ওরা পড়তেছে এই কারণে আমার পড়তে হইতেছে, এখন কষ্ট করে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে এখন 5-6 ঘন্টা কথা বলতে পারবো না। এখন ইস্যুটা ওইটাই যে ওরা বেশি পড়তেছে এখন তোমারও পড়া লাগতেছে, কারণ ওরা পড়ে এমন ভাবে, মনে রাখবা তুমি যে প্রশ্নটা সলভ করবা 10 মিনিট ধরে, ওই প্রশ্নটার উত্তরই 10 সেকেন্ডের মধ্যে মুখস্থ করে অ্যান্সার করে দিয়ে বেরোয় আসবে, এরকম পোলাপাইন আছে। আমি 10 মিনিট ধরে আমি সলভ করলাম একটা প্রশ্ন, আমি দেখলাম আমার ফ্রেন্ড ওর কমন পড়ে গেছে, এত অঙ্ক করছে 2-3 হাজার অঙ্ক করে আসছে, সো ওর কমন পড়তেছে অ্যান্সার গুলা। সো বইয়ের অঙ্ক আসা মাত্রই ওই জায়গায় আমি 10 মিনিট ধরে যত বুদ্ধি খাটিয়েই করি না কেন ওর থেকে পিছিয়ে পড়তেছি। কথাটা বুঝছো? তো এরকম তুখোর কিছু স্টুডেন্ট থাকবে যাদের জন্য তোমাদের আসলে এখন একটু কষ্টটা বেশি করা লাগবে, এই জিনিসটা মাথার মধ্যে গেঁথে ফেলো। আর একটা ব্যাপার হলো, একটা স্টোরি বলি, আমি অ্যাডমিশনের সময় অনেকগুলা স্টোরি বলবো, এবং প্রত্যেকটা স্টোরির মধ্যে যে লিসন থাকবো সেটা তুমি ভুলে যাওয়ার সাথে সাথে তোমার ইউনিভার্সিটির পজিশনও ঠিক তত গুণ পিছাবে।
মানে আমি অ্যাডমিশন সেশনের মধ্যে যতগুলা স্টোরি এবং যতগুলা কি পয়েন্টস বলবো যে এই জিনিসগুলা মাথায় রেখে পরীক্ষা দেওয়া লাগবে, তুমি এগুলার মধ্যে যতগুলা ভুলা যাবা তত তোমার পজিশন পিছিয়ে যাবে, মনে রাখবা কথাটা। তুমি আমার ওই কথাগুলা এবং স্টোরিগুলার মূল অর্থগুলা যদি দুইটা স্টোরি 3টা স্টোরির কথা ভুলে যাও তাহলে আর চান্সই পাবা না। আমি যদি পুরো অ্যাডমিশন সেশনে 10টা স্টোরি বলি, তার 3টা ভুলে গেলেই তুমি আসলে ওয়েটিং লিস্টে চলে যাবা না, কথাটা মনে রাখো। সো এখন একটা যেটা স্টোরি বলতেছি সেটা শোনো খুব ভালো করে। একটা ছেলে ছিল, সে আসলে বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করে যে সাকসেস ফর্মুলা কি, লাইফে আমি অনেক কিছুই করি কিন্তু সাকসেস পাচ্ছি না, আমি এটা গিটার বাজাইছি, ভালো গিটার আর্টিস্ট হইতে পারি নাই, আমি গান গাইতেছিলাম তা ভোকালিস্ট হইতে পারি নাই, আমি ছবি আঁকতে গেছি ভালো ছবি আঁকতে পারি নাই, আমি সামথিং বিজনেস করতে গেছি বিজনেস ডুবে গেছি, আমি পড়াশোনা করতে গেছি পড়াশোনায় ফেল। সো আমি আসলে এখন সাকসেস ফর্মুলা খুঁজতেছি। সো বিভিন্ন জায়গায় সে ঘুরতেছে আর বিভিন্ন জ্ঞানী মানুষের কাছে জিজ্ঞেস করতেছে সাকসেসের ফর্মুলাটা আমাকে বলেন, আমি জানতে চাই। সো সে একটা অনেক ওয়াইজ একটা পার্সনের কাছে আসলো। ওয়াইজ একটা পার্সনের কাছে আসার পরে সে জিজ্ঞেস করলো আমি সাকসেস ফর্মুলা খুঁজতেছি, আমাকে সাকসেস ফর্মুলা কি দিতে পারবেন? এখন সেই ওয়াইজ মানুষটা বললো কি আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কালকে আসো, কালকে তোমার সাথে কথা হবে, আমি যে গোসল করতে যাব কালকে 12টার দিকে, তুমি তো ওই সময় চলে আইসো নদীর ধারে। ও আসছে নদীর ধারে, ঠিক সুন্দর করে নদীর পানি বইতেছিল পাশ দিয়ে, ওই গুরুর সাথে কথা বলতে বলতে দুইজনেরই গোসলের টাইম ছিল, দুইজনই নদীর মধ্যে একটু নেমেছে। ওর মাস্টার যেটা যেটা যে ওকে সাকসেস ফর্মুলা শেখাবে সেও নদীতে নেমেছে, মোটামুটি এই জায়গা পর্যন্ত চলে আসছে, নদীর দুইজনে এই জায়গায় আছে, মোটামুটি গলা পর্যন্ত পানি এই জায়গায় আছে। এরপর করছে কি এই লোকটা ওর মাথাটা ঠেসে ধরছে পানির মধ্যে, মাথাটা অনেকক্ষণ ঠেসে ধরার পরে একদম মরে যাবে ওই কন্ডিশনে, একদম 90% মরে যাওয়ার মতো অবস্থা, 10% বাকি আছে আর কি, ওই সময় ছেড়ে দেয় ওরে। ছেড়ে দেওয়ার পরে ওর জিজ্ঞেস করে কি ব্যাপার, তোমাকে যে এই যে নিচে পাঠিয়ে দিছিলাম, নিচে পানির মধ্যে তোমার মাথা চেপে ধরছিলাম, তোমার হাত পা নেড়ে তুমি উঠার চেষ্টা করতেছিলে কেন? এখন এই ছেলেটা বলতেছে কি যে উঠার চেষ্টা করব না কেন, মরে যাব তো, যদি না উঠি তাহলে তো মরে যাব। এখন এই গুরু তখন বলল এই তো সাকসেস ফর্মুলা। তোমাদের মধ্যে কেউ কি কথাটার অর্থ বুঝতে পারছো? কেউ ব্যাখ্যা করতে পারবা? জি বলো তো। জি ভাইয়া, আমি বলে দেই সবার উদ্দেশ্যে। তার জন্য মানে হ্যাঁ হ্যাঁ বলো। যতক্ষণ পর্যন্ত চেষ্টা না করবো সাকসেস আসবে না। আসলে তা না, আর একটু কঠিন ভাবে কথাটা বুঝিয়ে বলি তোমাকে। ওকে এখানে বুঝাইছে যে যতক্ষণ পর্যন্ত, ওরে আরেকটা প্রশ্ন করছে কেন কেন তুমি এত এত বেশি চেষ্টা করতেছিলে ওঠার, তখন ও বললো যে আমার নিঃশ্বাস নিতে পারতেছিলাম না আমি, এই কারণে আমার এত কষ্ট করে হইলেও আমি উঠতে চাচ্ছিলাম। এখন এই গুরু বলল যে এইটাই হলো সাকসেসের ফর্মুলা, তুমি জীবনে যে জিনিসটাকে নিজের নিঃশ্বাস বানিয়ে ফেলবা সেই জিনিসটা তুমি অ্যাচিভ করার জন্য নিজের সর্বোচ্চ শক্তি লাগাই দিবা। আর সর্বোচ্চ শক্তি তুমি যেখানেই লাগাবা, সেটা গিটার বাজানো হোক আর বুয়েটে চান্স পাওয়া হোক বা অ্যাডমিশন টেস্টে ভালো রেজাল্ট করা হোক, সেটা তুমি অবশ্যই করতে পারবা। সো কথাটা মনে রাখো, এই সাকসেস ফর্মুলা একটাই, তুমি যেটা চাও এটাকে তোমার ব্রেথ বানিয়ে ফেলো, মেক ইট ইয়োর ব্রেথ। ওই যে পুরোনো সিনেমার ডায়লগের মতো বলতে পারো যে কি বলে নায়ক নায়িকাকে বলে আমি, তুমি আমার নিঃশ্বাস প্রশ্বাসে আছো, কিন্তু তোমার এইটাকেই নিজের নিঃশ্বাস প্রশ্বাস বানিয়ে ফেলা লাগবে এই টাইমের জন্য, অ্যাডমিশন টেস্টের জন্য। সো তোমার লাইফের তোমার ওই ইউনিভার্সিটি তোমার এই টার্গেটটা, তোমার এই টার্গেটটাকে তোমার নিজের ব্রেথ বানিয়ে ফেলতে হবে এই কয়দিনের জন্য। মানে এটা ততটা ইম্পর্টেন্ট হওয়া লাগবে যতটা তোমার নিঃশ্বাস নেওয়া। তাহলে তুমি একাই এফোর্ট দেওয়া শুরু করবা, তুমি এত চেষ্টা নিজে থেকেই করবা যেটা কেউ আর করবে না, এবং তোমার চান্স তুমি নিজেই বলে দিতে পারবা যে আমি তো চান্স পাবো এটা নিশ্চিত। এবং তুমি যখন এই এফোর্টটা দিবা 2 থেকে 3 মাসের মতো, তখন তোমার বুদ্ধিমত্তা এবং তোমার সহ্য করার ক্ষমতা, তোমার ব্যক্তিত্ব এত সুন্দর হয়ে উঠবে
যে একটা পর্যায়ে যে তোমার আসলে তুমি চান্স পাও না পাও, তোমার জীবনে তুমি যে যে শ্রমটা দিবা সেটা তোমার এতটা পরিবর্তন করে দেবে তোমারে, যে তুমি নিজেই বুঝতে পারবা যে আমি যে কোনো জায়গায় চান্স পাবো। আর আরেকটা ব্যাপার হলো, তখন তোমার চান্স পাওয়ার কোনো অহংকারও থাকবে না, যে চান্স পাইলে কি হবে না পাইলে কি হবে। তুমি আসলে এই কষ্টটার মধ্যে, জার্নিটার দ্বারা নিজেকে এমন প্রেসার দেওয়া শিখে গেছো, এত বেশি কনসেন্ট্রেটেড থাকা শিখে গেছো, যেটা দিয়ে তুমি জীবনের অন্য অনেক সমস্যা সলভ করতে পারবা। তোমার এই জায়গা থেকে মনে হবে যে তুমি একটা বিজ্ঞানী লেভেলের মানুষ হয়ে গেছো, তুমি একটা বুদ্ধিজীবী মানুষ বাংলাদেশের। সো তোমার মাথার যে দাম আছে তুমি সেটা তখন ফিল করতে পারবা অটোমেটিকলি, এই 2-3 মাসের মধ্যে যদি তুমি নিজেকে ওইভাবে ট্রেনিং দাও। আর আরেকটা কথা বলি, এই অ্যাডমিশন টেস্টের এই কোর্স থেকে যেটা আশা রাখবা না সেটা হলো, আমি শুধু ট্রেনিংই দেই মানুষকে, এবং আমি তোমাকে কোনো শর্টকাট দেখাইতে পারবো না যেটা দিয়ে তুমি আসলে কোনো রকম ভাবে চান্স পেয়ে যাবা। আমি শুধু তাদেরই পড়াই যারা খুব ভালোভাবে চান্স পেয়ে যায়, কথাটা বুঝো। তো তোমাকে আমি এমন কোনো উপায় দেখাতে পারবো না যে ভাই কোনোভাবে চান্স পাওয়ার উপায় আছে কিনা, কোনোভাবে চান্স পাওয়ার উপায় নাই। চান্স নিশ্চিত পাবা, এটাই আছে আমার কাছে উপায়, অন্য কোনো উপায় নাই আমার কাছে। সো তোমাদের এই কথাটা বলে আমি এই কোর্সটা হয়তো রান করাবো, কিন্তু আমার কাছ থেকে এক্সপেকটেশন রাখবা না যে এই ভাইয়ের কাছে পড়লে মনে হয় পরীক্ষার আগে 20টা প্রশ্ন দিব, ওই 20টা প্রশ্নে আসবো পাস, তাইলে চান্স পেয়ে যাবো। এরকম আসলে কোনো উপায় আমি আসলে, ওই 20টার থেকে 15টা 20টা মানে 15টা বা 10টা আসবে, ওইখান থেকে তুমি পরীক্ষায় অ্যান্সার করে দিবা, তাহলে তুমি কোনো রকম ভাবে চান্স পেয়ে যাবা। এই কোনো রকম পার্টি যদি থাইকে থাকো, তোমার মনের মধ্যে থেকে থাকে যে ভাইয়া কোনো রকম পড়ার জন্য চান্স পাওয়াচ্ছে, তাহলে হবে না, তাহলে বাদ। আমি তোমাকে শুধু এরকম মানে যে যেখানে তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজের হাতে লিখে রাখছো, শুধু সেই মানুষদেরই আমি হেল্প করতে পারবো, এবং তোমরা যারা এই প্রশ্নগুলোর উত্তর নিজের খাতায় লিখে রাখছো তাদেরকে আমি সাহায্য করতে পারবো সামনের দিকে। তো কোনো রকম ভাবে চান্স পাওয়ার কোনো উপায় আমার কাছে নাই, আমি থাকলেও তোমার দেব না। কথাটা ক্লিয়ার বুঝছো সবাই? ভাইয়া বলো। ভাইয়া মানে এই কোর্সটা সম্পর্কে একটু বলবেন, যে পরে যেহেতু ক্লাসে জয়েন করছিলাম ভাই, প্রথমে শিখছিলাম এই কোর্সের কথাটা বলতেছেন। কোর্সের কথাটা বুঝিয়ে যাই, আবার একটু বলো। জি জি ভাইয়া, কোর্সের কথাটা। অ্যাডমিশন টেস্ট, মাই স্টাডি ফ্রেন্ডে আমরা তোমাকে এখানে আমরা পড়াচ্ছি হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, অনলি 3টা সাবজেক্টই পড়াচ্ছি, আইসিটি বায়োলজি পড়াচ্ছি না। তোমার এটা দিয়ে কি কি হবে কাভার, এটা দিয়ে হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যে যে জায়গায় আছে সেই সব জায়গায় তুমি চান্স পাইতে পারবা। আর স্পেশাল তোমার যেটা হবে সেটা হলো ইঞ্জিনিয়ারিং লাইন এবং ইউনিভার্সিটি লাইন, আর মেডিকেল লাইনে এই 3টা বিষয়ের উপর। মেডিকেল লাইনের বাকি বিষয়গুলো তোমার নিজের করতে হবে। এখন ইউনিভার্সিটির জন্য তোমার ঢাকা ভার্সিটির জন্য আরেকটা কি লাগবে, বায়োলজি। বায়োলজি গুলা তোমরা আলাদাভাবে কিভাবে পড়বা, কোন সময় পড়বা, সেগুলো আমি গাইড করে দেব। কি কি পড়বা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে কতখানি পড়বা, তারপর তোমার কি বলে টিস্যুতন্ত্র থেকে কতখানি পড়বা, রক্ত থেকে কতখানি পড়বা, বা তোমার কি বলে রেসপিরেশন বা তোমার শ্বসন থেকে কতখানি পড়বা, বা উদ্ভিদ বিজ্ঞানের থেকে ভাইরাস থেকে কতখানি পড়বা, অথবা কি কি টাইপের জিনিস পড়বা, সেগুলো আমি গাইডলাইন দিয়ে দিব। বাট এই হলো এই 3টা সাবজেক্ট যে যে ইউনিভার্সিটিতে আছে, যেমন বুয়েটে শুধু এই 3টা সাবজেক্টেরই পরীক্ষা হয়, এবং বুয়েটের জন্য প্রিপারেশন নিয়ে মানে কমপ্লিট করে দেব, মানে হলো বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, সাস, বুটেক্স, ঢাকা ভার্সিটি, এগুলা হলো বুয়েটের সাথে ফ্রি পাওয়া যায়। মানে যারা বুয়েটের প্রিপারেশন নেয় তারা এই বাকিগুলা ফ্রিতে চান্স পায় অটোমেটিকলি। সো ঢাকা ভার্সিটি এবং আর মেডিকেলের জন্য এই 3টা সাবজেক্টের উপর যে যে ট্রেনিং দরকার তোমাদের, সেই জিনিসগুলা আমি আসলে ফুললি কমপ্লিট করে দেব। আর এই মাস্টার ডিফেন্ডার এই পুরো কোর্সটা তোমাদের জেনারেলি আমি ঢাকা শহরে এটা রান করানোর জন্য মানে এইটারই পার্সোনাল কেয়ার আছে, যেটা আসলে কি বলে আমি নিজেই মান্থলি 24,000 টাকা করে পড়াই। তার মানে 3 24 কত হয়, আমাকে একটু করে দাও তো জিনিসটা। আমি যে কোর্সটা করাচ্ছি এটার পার্সোনাল কেয়ার যেটা, সেটা আসলে 3 24 কত হয়, একটু ফোন করো তো কেউ, কারো হাতে ক্যালকুলেটর নাই নাকি? 72K। তোমাদের তোমাদের এই পুরো কোর্সটা আমরা ফ্রিতে করে দেব, ঠিক আছে?
কিন্তু তোমাদের কনসেন্ট্রেশন খুব ভালো থাকা লাগবে যেন বাদ হয়ে না যাও। আর এই কোর্স থেকে তোমাদের কেউ একজন কোনো কারণে বাদ হয়ে গেলে তারা ঢুকতে দেওয়া হবে না কোনোভাবে। সো এটা পুরোটাই ফুল কোর্স ফ্রি। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের কথা বলতেছি না, এটা অ্যাডমিশন টেস্টের কোর্স। আর ফার্স্ট ইয়ারের যারা আছো তারা হলো ফার্স্ট যে করতে চাও করতে পারো, কোনো সমস্যা নেই। বাট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিটি 5টা ক্লাস হচ্ছেই ফ্রি সপ্তাহে, এবং এটা আজীবন চলবে, সব সময় চলবে। এটা কোয়ালিটি শুধু উন্নয়ন করবে, বন্ধ হয়ে যাবে না। ঠিক আছে, তো এটা তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বাচ্চাদের জন্য ক্লাস হচ্ছেই। এটা শুধু অ্যাডমিশনের টেস্টের জন্য, এটা আমি নিজে থেকে রান করে দিচ্ছি। টোটাল 72,000 টাকার, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল 72,000 টাকার ওর্থ, মানে তোমাকে ট্রেনিং দেওয়া হবে বলতে পারো এক এক জনের জন্য। তো এটা হলো তোমাদের বেসিক কথাবার্তা যেগুলো আমি তোমাদের বললাম। এখন তাইলে তোমাদের গুছানোর যে বিষয়গুলা, সেটা হলো প্রথম কথা, দেখো তুমি জীবনে তোমার লাইফের কখনো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায়া টোটাল তোমাদের কাছে যদি সাবজেক্ট বলি, শুধু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যেখানে পরীক্ষা হয় তাইলে কতগুলা সাবজেক্ট হয় একটু চিন্তা করে দেখো। তোমাদের কাছে এইগুলাই হলো কয়টা সাবজেক্ট? 6টা। 3টারে 2 দিয়ে গুণ করে বললাম, চিন্তা করে দেখো। 6টার পরীক্ষা কোনোদিন একদিনে দিছো? প্রশ্ন করতেছি তোমাদের, অ্যান্সার দাও। দিছো? তাইলে অ্যাডমিশন টেস্টের একটা বড় রহস্য তোমাদের এখানে প্রকাশ পাবে। খুব ভালো করে বোঝার চেষ্টা করো। থ্যাংক ইউ অ্যান্সার করার জন্য। অ্যাডমিশন টেস্টের অনেক বড় একটা রহস্য হলো, বড় রহস্য, তোমাদের যারা তথাকথিত ভালো ছাত্রছাত্রীরা আছে তারা একটা পেপার, ধরো ফিজিক্স ফার্স্ট পেপার, খুব ভালো করে পড়ছে, পড়ে ভালো করে পরীক্ষা দিতে পারে। ফিজিক্স সেকেন্ড পেপার পড়ে ভালো করে পড়ে 2 দিন বন্ধ দিলে ভালো পরীক্ষা দিতে পারে। কিন্তু যখন তাদের তুমি এই 6টা সাবজেক্ট দিতে বলবা একদিনে একই সময় পরীক্ষা দিতে, তোমার ফিজিক্স ফার্স্ট পেপারের সূত্র সেকেন্ড পেপারের সূত্র, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সূত্র সেকেন্ড পেপারের বিক্রিয়া, ফার্স্ট পেপারের তোমার ম্যাথ সূত্র সেকেন্ড পেপারে ম্যাথ সূত্র, সবগুলা একবারে কোনোদিন মনে করে মাথায় নিয়ে তোমার ওই যে তথাকথিত ভালো ছাত্ররা তারাও জীবনে পরীক্ষা দেয়। এইটাই হলো আসল খেলাটা এখানে হয়ে যায়, যে যখন 6টা সাবজেক্টকে একবারে মাথায় নিয়ে পরীক্ষা দিতে বলা হয় তখন বড় বড় ভালো ছাত্রদেরও মাথা কাজ করে না। তাদের মাথায় ফার্স্ট ইয়ারের সূত্র থেকে সেকেন্ড ইয়ারের সূত্র, সেকেন্ড ইয়ারের সূত্র থেকে কেমিস্ট্রি, কেমিস্ট্রি থেকে ম্যাথ, ম্যাথ থেকে ফিজিক্স, এইভাবে জাম করে মাথা কাজ করে না। কথাটা বুঝছো? সো এইখানে একটা তোমাদের সবচেয়ে বড় কথা বলবো, তোমার নিজস্ব খুব সুপার স্মার্ট নোট থাকা লাগবে। সুপার স্মার্ট নোট বলতে কি বোঝায়? তোমার ঠিক পরীক্ষার আগে 2 দিন বা 1 দিনে, 1 ডেইসে বা 1 থেকে 2 দিন টাইম দেওয়া হলে তুমি পড়ে পুরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অথবা প্লাস বায়োলজি এরকম 3-4টা সাবজেক্ট তুমি রিভিশন করতে পারো মাত্র 2 দিনের মধ্যে। এমন ছোট্ট করে সবকিছুকে, তোমার যত কষ্ট আছে, যত কষ্ট মানে হলো যে যে জায়গাগুলো কষ্ট লাগে, যে জায়গাগুলো বুঝতে কষ্ট হয়, যে অঙ্কগুলো মুখস্থ অঙ্ক, যে অঙ্কগুলো আগের দিন দেখে গেলেন তুমি পারবা, না দেখে গেলে পারবা না, সেই সব কিছুকে গুছিয়ে খুব সুন্দর করে তোমার নোট করা লাগবে। খুব ছোট্ট ছোট্ট করে নোট করতে হবে যেন তুমি 2 দিনেই পড়ে শেষ করতে পারো বা 1 দিনে পড়ে শেষ করতে পারো। কারণ রিভিশন দেওয়ার জন্য ঢাকা ভার্সিটি পরীক্ষার পরের দিনে দেখা যাবে বুয়েটের পরীক্ষা দিছে, বুয়েটের পরীক্ষার পরের দিনে দেখা যাবে কুয়েটের পরীক্ষা, তারপরে রুয়েটের পরীক্ষা। আমার এক ফ্রেন্ড বলতেছিল 2টা পরীক্ষা এমন সময় পড়ছে যে ওর প্লেনে যাইতে হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গা। সো এরকম তুমি আসলে সময়ও পাবা না রিভিশন করার জন্য। আর তখনই যত ভালো ছাত্রই তুমি হয়ে থাকো, তোমার কাছে স্মার্ট নোট বা তোমার কাছে তোমার নিজের উইকনেসটা সুন্দর করে ম্যানেজ করা না থাকার কারণে তুমি চান্স পাবা না। তুমি অনেক ভালো ছাত্র, সবকিছু পারো, ভালো ভালো আলাদা আলাদা পরীক্ষা দিতে দিলে গোল্ডেন এ প্লাস পাবা, কিন্তু তুমি ইউনিভার্সিটি পরীক্ষায় 0 পাবা যদি তোমার কাছে গুছানো খুব সুন্দর ছোট নোট না থাকে, যেটা 1 দিনের মধ্যে বা 1 রাতে পড়ে শেষ করা যায়। এখন এই জিনিস তৈরি করার জন্য তোমার অনেকগুলা স্টেপস আছে। তোমার আগের বেসিক আর কি কি
জিনিস তোমার করা লাগবে নোট করার জন্য, সেই কথাটা বলছি। লেয়ারে ফার্স্ট লেয়ার যদি বলি, ফার্স্ট লেয়ারে হলো তোমার যে অ্যাডমিশন টেস্টে জেনারেলি হার্ড টাইপের জিনিসপত্রই আসে। সো তোমার যে আগের পড়ার যে বেসিকটা ছিল, বেসিক এইচএসসি বেসিক যেটাকে বলে, সেইটার থেকে কিছু বেসিক প্লাস হার্ড ম্যাথ গুলাকে তোমার প্রথমে আলাদা করতে হবে। সেকেন্ড যে লেয়ারটা আসবে সেটা হলো তোমার কিছু শর্টকাট। তোমরা সবাই হয়তো উদ্ভাস, রেটিনা বা এরকম কোথাও পড়তেছো ওইখানে, এবং আমি এখানে তোমাকে অনেকগুলো শর্টকাট, অনেকগুলো টিপস অ্যান্ড টেকনিক্স দেখাবো, যেগুলা দিয়ে আসলে অনেক ক্ষেত্রে যে জায়গায় ক্যালকুলেটর লাগে ওই জায়গায় ক্যালকুলেটর ছাড়া তুমি অঙ্ক করতে পারবা। আমার মনে আছে আমি ঢাকা ভার্সিটিতে একটা পরীক্ষা দিতে গেছিলাম যখন, তখন একটা জায়গায় লগ লাগতেছিল। আমি তো অবাক হয়ে গেলাম যে লগ লাগতেছে, এই লন সামথিং এর মান লাগতেছে। আমি এখন লন সামথিং এর মান তো মুখস্থ করে যাইনি, আমি কোনোভাবে এটা করতে পারলাম না। আইসা মনে করলাম যে ঢাকা ভার্সিটিতে গালিগালাজ করলাম যে আসলে কেমন অঙ্ক দিল, ক্যালকুলেটরও দিল না, আর ক্যালকুলেটরের অঙ্কই দিল, লন লগের মান কি মুখস্থ করে গেছি না। আসার পরে আমি খাতা খুলে দেখলাম যে আমাদের যে শর্টকাট পড়ানো হয়েছিল কোচিং সেন্টার গুলোতে, ওইটার মধ্যে একটা শর্টকাট ওই অঙ্কের মধ্যে খাটতো। মানে আমি শর্টকাটটা ভুলে গেছি দেখি ওই অঙ্কটা সলভ করতে পারি না। আসলে আমি কিন্তু ইন্টারের বেসিক দিয়ে যে সলভ করতে গেছিলাম ওতে লন লাগতেছিল অঙ্কটা করতে, কিন্তু আমি যদি শর্টকাট অ্যাপ্লাই করতাম লন লাগতো না। তো শর্টকাট ভুলে গেছি, এই কারণে আমার এত বড় একটা ক্ষতি হয়ে গেল। তো ব্যাপারটা তুমি বুঝতেই পারছো যে কোনোটার দাম কম না। তোমাকে একটা আমরা শর্টকাট দেখাচ্ছি, ওইটারও অনেক মূল্য আছে। ওই 1-2 নাম্বারের জন্য 1000-2000 পজিশন পিছিয়ে যাবে। এই 1 নাম্বারের জন্য দেখা যাবে তুমি একজন বুয়েটিয়ান আর একজন রিক্সাওয়ালা। ঘটনাটা বুঝছো? সো থার্ড লেয়ারে তুমি যেটা, সেকেন্ড লেয়ারে যেটা করবা সেটা হইলো তোমার বেসিকের সাথে তোমার যে আগের বেসিক অর্জন করে রাখছিলা, বেসিক পড়াশোনা যা যা তুমি পারতা খুব ভালোভাবে, সেটার সাথে এই শর্টকাটটাকে মার্জ করবা। কিছু কিছু অঙ্ক তুমি আগে হয়তো ভালো পারতা, কিন্তু এটাকে সহজে করার উপায় আমরা এখন দেখাইছি, তাহলে এইটাকে ওইটার সাথে রিপ্লেস করে তোমার নোটের মধ্যে ঢুকাবা। তারপরে হলো তৃতীয় ফেজে হলো তোমার প্র্যাকটিস করতে হবে। এখন প্র্যাকটিস নিয়ে অনেকের অনেক দ্বিধাদ্বন্দ্ব। কিছু কিছু বড় ভাই তোমারে বলবে যে তোমরা উদ্ভাসের কনসেপ্ট বুকের অঙ্ক করো, অনেক বড় ভাই বলবে না না শুধু বইয়ের টেক্সট বুকের অঙ্ক করো, আবার কিছু বড় ভাই বলবে যে না ভর্তি পরীক্ষার জন্য একটা প্রশ্ন ব্যাংক আছে, হ্যান ত্যান আছে, এটা আছে, এই জয়কলির বই পড়ো, জয় বাবা পাবলিকেশন, এরকম অনেক কিছু আছে, এইসব বলবে তোমাকে। কিন্তু আসল সিক্রেট এটা না, প্র্যাকটিসের সিক্রেট হলো খুব সিম্পল। প্র্যাকটিসের জন্য যখন তুমি সূত্র বোঝার জন্য করবা তখন সিম্পল ম্যাথ করবা, কিন্তু যখন তুমি রিয়াল ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার প্র্যাকটিস করতে চাচ্ছ, সেটার ফার্স্ট টার্গেটটাই হবে তোমার টেক্সট বুকের হার্ড ম্যাথ, হার্ড প্রবলেম, প্লাস তুমি যে ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও ওই জায়গার কোশ্চেন ব্যাংক, এটাকে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক বলে। তোমার ফার্স্ট দায়িত্ব এটাই হবে যে তুমি এই জায়গা থেকে অঙ্কগুলো বা প্রশ্নগুলো সলভ করতে পারো নাকি সেটা যাচাই করা। প্রথম লেয়ারে তুমি তোমার বেসিক এবং আগে যা পড়ছো সেটাকে গুছাবা। সেকেন্ড লেয়ারে তুমি আমাদের দেওয়া শর্টকাট গুলোকে নিজের মধ্যে ঢোকাবা। তারপর তোমার একটা ভালো প্রিপারেশন আইলো, তুমি তোমার বেসিক আর আমাদের দেওয়া অ্যাডমিশনের ট্রিপস এন্ড টেকনিক্স দুইটাকে মিলিয়ে ট্রেনিং নেওয়ার পরে তুমি গেলা সলভ করার জন্য। টেক্সট বুকের কঠিন অঙ্ক করলা আর কোশ্চেন ব্যাংকের অঙ্কগুলা করলা। যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আসো তাদের জন্য হয়তো প্রথমে বুয়েট, তারপরে কুয়েট, তারপরে রুয়েট, সাস্ট, বুটেক্স, এমআইএসটি, তারপরে হলো এই জিনিসগুলো আসলে আসতেছে। তারপর ঢাকা ভার্সিটি, আবার যারা ইউনিভার্সিটির আছো তাদের শুরুতে ঢাকা ভার্সিটি, তারপর জগন্নাথ, জাহাঙ্গীরনগর, এভাবে পড়তে হবে। যারা মেডিকেলে আছো তাদের মেডিকেলের কয়েক বছর, যত বেশি বছরের প্রশ্ন সলভ করতে পারো সেটা করবা, কিন্তু যে পড়াটা পড়ছো সেটার বেসিসে করবা। প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্নের উত্তর মুখস্থ করলে জীবনেও কমন আসবে না। কথাটা খুব ভালো করে মাথায় গেঁথে ফেলো। তোমার যেটা করতে হবে সেটা হলো এই বেসিক দিয়ে তুমি পারো কিনা সেটা টেস্ট করার জন্য তুমি এখানে ঢুকতেছো। এখান থেকে প্রশ্ন অ্যান্সার সহ মুখস্থ করে ফেললে কোনো লাভ নাই। সো তোমার দায়িত্ব হবে এই দুইটা স্টেপ পার করে যত প্র্যাকটিস করতে পারো করো। সো যতখানি শরীরের শক্তি কোলাবে, তুমি আসলে টাইম পাও কতখানি একটু চিন্তা করে দেখো। যদি আমি উদ্ভাসের সিকোয়েন্সে বলি বা যে কোনো কোচিং সেন্টারের সিকোয়েন্সে বলি, একদিন একটা ক্লাস হয়, একদিন গ্যাপ পাও, তারপরের দিনই পরীক্ষা।
তার মানে কি তুমি আসলে একদিন করে টাইম পাচ্ছ, ওয়ান ডে, এই দুইটা তিনটা স্টেপ পার করার জন্য, যেটা খুবই কঠিন। যদি আমি বলি খুব কষ্ট লাগবে তোমার নিজের বেসিক নতুন শর্টকাট দেখাচ্ছে এটাকে মিলাইয়া তারপরে আবার প্র্যাকটিস বুক থেকে প্রশ্ন সলভ করা, কিন্তু এটাই সিস্টেম। এটা যতই হার্ড লাগুক তোমার করতে করতে অভ্যাস করে ফেলতে হবে। আর যেগুলো মিস করছো ওইটা শুক্রবার বা বৃহস্পতিবার যখন সাইকেলের মধ্যে গ্যাপ পাচ্ছ, একটা চক্র হইলে উইকলি এক্সামের জন্য একটা গ্যাপ দেয় প্রত্যেক কোচিং সেন্টার বা তুমি যে জায়গায় থাকো, সেখানে ওই গ্যাপের মধ্যে তোমার ওই সপ্তাহের পড়াটা পড়াই লাগবে। তোমার মাথা ব্যথা করবে, তোমার শরীর ব্যথা করবে, ঘাড় ব্যথা করবে, তোমার একটু মোবাইল চালাতে ইচ্ছা করবে, তোমার অনেকের কথা মনে পড়বে, তারপরে ক্ষুধা লাগবে, আর না হইলে তোমার আরো অনেক কষ্ট হবে। একদম স্পষ্ট বলে দিতেছি, কষ্ট যতই হোক তোমার এক সপ্তাহের পড়া দ্বিতীয় সপ্তাহে গেলে তুমি আর আসলে কোনোদিনও আগের সপ্তাহের পড়াটারে ক্লিয়ার করার টাইম পাবা না। তার মানে তোমার যত কষ্টই হোক চেষ্টা করবা সপ্তাহের পড়াটা সপ্তাহে শেষ করে ফেলতে, তাহলে তুমি একই সিকোয়েন্সে আগাইতে পারবা। আর তোমার আলটিমেটলি 2-3 মাসের যে কষ্টটা করার দরকার সেটা অটোমেটিকলি রুটিনের মধ্যে হয়ে যাবে। সো দ্যাটস ইট, আমরা নেক্সট থেকে পড়া শুরু করবো। আই থিঙ্ক তোমাদের কার কি প্রশ্ন আছে সেটা বলতে পারো। রুটিন কখন দেওয়া হবে?